৭ মাসের গর্ভবতী মেয়েটিকে যখন বাবা দড়ি বেঁধে গ্রাম থেকে বের করে দিল, তখন কেউ জানতো না তার গর্ভের সন্তানের বাবা ছিল গ্রামের সবচেয়ে ক্ষমতাধর মানুষের ছেলে। দড়িটা তার কবজিতে যতবার টান দিত, ততবার মনে হচ্ছিল তার চামড়া ছিঁড়ে যাচ্ছে। কিন্তু তার থেকেও বেশি কষ্ট হচ্ছিল বুকের ভেতর, কারণ দড়িটা ধরেছিল তার নিজের বাবা। বাংলাদেশের উত্তরাঞ্চলের ছোট এক গ্রাম, চার কান্দা। সেই গ্রামের মাটির রাস্তা দিয়ে মাথা নিচু করে হাঁটছিল ১৯ বছরের মেয়ে মায়া। তার পেটে ৭ মাসের ভরে ভারী, 2 হাত বাঁধা, চোখে পানি, আর পেছনে পুরো গ্রামের মানুষ। কেউ গালি দিচ্ছে, কেউ কটু কথা বলছে, কেউ ছোট ছোট মাটির ঢোলা ছুঁড়ে মারছে। এমন মেয়েকে গ্রামে রাখলে আমাদের মেয়েরাও নষ্ট হয়ে যাবে, বাপ মায়ের মুখে কালি মা লাগিয়েছে। করে দাও ওকে। মায়া হাঁটার চেষ্টা করছিল, হঠাৎ ভেতর সন্তানটা নড়ে উঠল। সে কষ্টে থেমে গেল। 2 হাত বাঁধা থমকায়, নিজের সন্তানের জড়িয়ে ধরতেও পারল না। বাবা, শুধু এই শব্দটা বের হলো তার মুখ থেকে। কিন্তু তার বাবা আব্দুল কাদের একবারও পেছনে তাকালেন না। যে মানুষটা একসময় মেয়ের জন্য বাজার থেকে পছন্দের জামা কিনে আনতো, আর সেই মানুষটাই তাকে গ্রামের সামনে অপমান করে নিয়ে যাচ্ছে। কাদের মিয়ার চোখে আজ মেয়ের জন্য কোনো মায়া নেই, শুধু রাগ, শুধু সমাজের ভয়। সকাল থেকে গ্রামের সালিশ বসেছিল বড় বট গাছের নিচে। চেয়ারম্যান, মেম্বার, গ্রামের মুরব্বী সবাই বসেছিল। একটাই প্রশ্ন কথা হয়েছিল মায়াকে, এই সন্তানের বাবাকে। পুরো গ্রাম নিঃশব্দ হয়ে গিয়েছিল। মায়া মাথা নিচু করে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ পর সে শুধু বলেছিল, আমি নাম বলতে পারবো না। তারপরে শুরু হয়েছিল তাণ্ডব। তার মা রহিমা বেগম কান্না ভেঙে পড়েছিল। ছোট 2 ভাই ঘরের আড়ালে দাঁড়িয়ে কাঁপছিল। আর তার বাবা দাঁড়িয়েছিলেন পাথরের মতো। কিন্তু গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষ হাজী শামসুল হক যখন বললেন, যে মেয়ে সন্তানের বাবার নাম লুকায় তার এই গ্রামে থাকার অধিকার নেই, তখন কেউ জানতো না তিনি নিজেও সত্যিটা জানেন। কারণ সন্তানের বাবা কোনো অচেনা মানুষ ছিল না, সে শামসুল হকের একমাত্র ছেলে আরিফ হোসেন, যে পুরো এলাকায় পরিচিত ছিল ক্ষমতার জোরে, বাবা টাকার জোরে। বাজারের ব্যবসা থেকে শুরু করে জমি দখল, সব জায়গায় তার প্রভাব। পুলিশও তার বিরুদ্ধে কথা বলতে ভয় পেত। 6 মাস আগে এক বিকেলের মায়া যখন নদীর ঘাট থেকে পানি নিয়ে ফিরছিল, তখন আরিফ তার সামনে এসে দাঁড়িয়েছিল। প্রথমে হাসি দিয়েছিল, তারপর রাস্তা কাটতে বলেছিল, আমাকে বিয়ে করবে। মায়া ভয় পেয়ে বলেছিল, আমার বাবা কখনো রাজি হবে না। সে হাসি মুহূর্তে বদলে গিয়েছিল। আরিফ ধীরে ধীরে বলেছিল, তাহলে তোমার বাবাকে বোঝাতে হবে না, কারণ যদি তুমি আমার নাম মুখে আনো, তোমার পরিবার শেষ হয়ে যাবে। সেই ভয়ে মায়া চুপ ছিল। মাসের পর মাস নিজের কান্না লুকিয়ে, নিজের শরীরের পরিবর্তন লুকিয়ে, মায়ের চোখ এড়িয়ে, শেষ পর্যন্ত যখন আর লুকানো উপায় রইল না, তখন সে মিথ্যে বলেছিল একজন বাইরের লোক ছিল। সে চলে গেছে, কিন্তু গ্রামের মানুষ সাহায্য খুঁজেনি। তারা শুধু একজন অপরাধী খুঁজছিল, আর সেই অপরাধী বানানো হয়েছে মায়াকে। গ্রামের শেষ প্রান্তে এসে বাবা দড়ি খুলে দিলেন, আজ থেকে তুই আমার কেউ না। মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। বাবা, আমি কোথায় যাব? কাদের মিয়া মুখ ফিরিয়ে বললেন, যেখানে খুশি যা। মা দৌড়ে এসে মায়াকে জড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু গ্রামের মানুষের চোখ দেখে থেমে গেল। ভয়ে, লজ্জায় অসহায় মায়া শুধু তাকিয়েই রইল। একবার মা যদি বলতো, তুই আমার মেয়ে, তাহলে হয়তো সে বাঁচার শক্তি পেত। কিন্তু মা শুধু আঁচলে মুখ ঢেকে কাঁদলেন। গ্রাম থেকে বের হওয়ার সময় মায়ের চোখে পড়লো একটা কালো গাড়ি, একটা কালো প্রাইভেট কার। তার পাশে দাঁড়িয়ে আছে আরিফ হোসেন। সে দূর থেকে তাকিয়ে হাসছিল। তার চোখে অনুশোচনা ছিল না, ছিল ভয় দেখানোর বার্তা। সে নিজের গলার হাত দিয়ে ইশারা করলো, তারপর মায়া পেটের দিকে তাকালো, যেন বলল, আমি জানি, আমি দেখেছি। সন্ধ্যার পর শুরু হলো ঝড়। মায়া হাঁটতে হাঁটতে আশ্রয় নিল গ্রামের বাইরের পরিত্যক্ত এক পুরনো গোয়াল ঘরে। ছাদ ভাঙা, চারদিকে অন্ধকার, মেঝেতে শুকনো খড়, কোথাও কোনো মানুষ নেই। হঠাৎ তার পেটে তীব্র ব্যথা উঠল। সে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। না, এখন না, আমার বাচ্চা। তার চোখ নিয়ে পানি ঝরতে লাগলো। সে জানতো একজন মায়ের পাশে থাকার কথা ছিল তার মা। কেউ পানি দেবে, কেউ হাত ধরে বলবে, ভয় পেও না মা।
কিন্তু তার পাশে ছিল শুধু ঝড়ের শব্দ আর তার নিজের সন্তান। ঠিক তখনই বাইরের শব্দ হলো, কেউ হাঁটছে। কাদার মধ্যে পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছে। মায়া ভয় পেল, তাকালো। অন্ধকার দরজার সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্য মুখটা দেখলো না। আরিফ হোসেন। তার হাতে একটা অস্ত্র, চোখে ভয়ঙ্কর শীতলতা। সে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। অনেক নাটক হয়েছে মায়া। আমার বাবার সম্মান নষ্ট হওয়ার আগে সব শেষ করতে হবে। মায়া পিছনে গেল। তার সন্তান নড়ে উঠল। আরিফ তাকালো তার পেটের দিকে। তারপর ধীরে ধীরে হাত তুললো। ঠিক সেই মুহূর্তে গোয়াল ঘরের দরজার বাইরে আরেকটা কণ্ঠ ভেসে এলো, আরিফ, হাতটা নামাও। মায়া অবাক হয়ে তাকালো, কারণ সেই কণ্ঠ সে খুব ভালো করে চিনতো। আরিফ, হাতটা নামাও। গোয়ালঘরে ভাই বাইরে দাঁড়িয়ে কণ্ঠ শুনে আরিফ হোসেনের মুখে হাসি মিলিয়ে গেল। বজ্রপাতের আলোয় মায়া দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ মানুষ। ভেজা পাঞ্জাবি, হাতে লাঠি, চোখে এমন এক কঠিন দৃষ্টি যা দেখে গ্রামের সবচেয়ে শক্তিশালী মানুষও মাথা নিচু করত। তিনি ছেলে হাজী করিম আলী, গ্রামের পুরনো মসজিদের ইমাম, যাকে সবাই সম্মান করত। আরিফ দাঁত চেপে বলল, চাচা, আপনি এখানে কেন? করিম আলী ধীরে ধীরে ভেতরে ঢুকলেন। কারণ আজ আমি দেরি করলে একটা নির্দোষ মেয়ে আর একটা শিশু জীবন শেষ হয়ে যেত। আরিফ হোসেন উঠল। আপনি জানেন আমি কে? জানি। আমার বাবাকে? সেটাও জানি। করিম আলী মায়ের দিকে তাকালেন। তার চোখে প্রথমবারে কেউ করুণা নয়, সম্মান দেখালো। কিন্তু আজ থেকে সবাই জানবে মায়াকে। 6 মাস আগে যেই দিন মায়া প্রথম কাঁদতে কাঁদতে করিম আলীর কাছে গিয়েছিল, সেই দিন সে সব সত্য বলতে পারেনি। ভয়ে শুধু বলেছিল, হুজুর, আমার উপর অন্যায় হয়েছে। করিম আলী তার চোখ দেখে বুঝেছিল এই মেয়ের মুখ বন্ধ করে রাখা হয়েছে ভয় দেখিয়ে। কিন্তু তিনি অপেক্ষা করেছিলেন, কারণ প্রমাণ ছাড়া ক্ষমতাবান মানুষের বিরুদ্ধে দাঁড়ালে সত্য হারিয়ে যায়। তিনি গোপনে খোঁজ নিতে শুরু করেছিলেন। আর তখনই জানতে পারেন মায়ার সঙ্গে যা হয়েছে তার পেছনে আরিফ হোসেনের হাত আছে। তিনি আরো জানতে পারেন আরিফের আগেও কয়েকজনের দরিদ্র পরিবারের মেয়েকে ভয় দেখিয়ে চুপ করিয়েছিল, কিন্তু কেউ মুখ খোলেনি, কারণ সবাই ভয় পেয়েছিল শামসুল হকের ক্ষমতাকে। গোয়াল ঘরে ফিরে আরিফ চিৎকার করে উঠল, আপনি এসব প্রমাণ করতে পারবেন? পরিমাণে শান্ত গলায় বলল, পারবো। তিনি পকেট থেকে একটা মোবাইল বের করলেন। তোমার নিজের কথা রেকর্ড আছে এখানে। আরিফের মুখের রং বদলে গেল। মিথ্যে না, মিথ্যে না। করিম আলী বললেন, তোমার এক বন্ধু সব জানতো। সে বিবেকের কাছে হেরে গিয়ে সত্যটা আমাকে দিয়েছে। মায়া অবাক হয়ে তাকিয়ে রইল। এতদিন সে ভেবেছিল সে একা, কিন্তু কেউ একজন তার জন্য লড়াই করেছিল। পরের দিন সকাল, পুরো গ্রাম আবার বট গাছের নিচে জড়ো হলো। কিন্তু আজ দৃশ্যটা আলাদা। আজ মায়ের মাথা নিচু করে দাঁড়ায়নি। আজ তার পাশে দাঁড়িয়েছে করিম আলী। শামসুল হক রাগে চিৎকার করে উঠলেন, আমার ছেলের নামে অপবাদ দেওয়া হচ্ছে। করিম আলী শান্তভাবে বললেন, অপবাদ নয়, সত্য। তারপর তিনি সবাইকে রেকর্ড শোনালেন। আরিফের নিজের কণ্ঠ, তার হুমকি, তার ভয় দেখানোর কথা। সবাই শুনল। পুরো গ্রাম নীরব হয়ে গেল। যে মানুষটা এতদিন সবার সামনে মাথা নিচু করে চলতো, আজ তার নিজের মুখে তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ালাম। মায়া বাবার কাঁধে মিয়া দূরে দাঁড়িয়েছিলেন। তার চোখ দিয়ে পানি পড়ছিল। তিনি ধীরে ধীরে মেয়ের সামনে এসে দাঁড়ালেন। মা। মায়া তাকালো। অনেক কষ্টে জমেছিল তার চোখে। কাদের মিয়া কাপা গলায় বললেন, আমি তোর বাবা হয়ে তোকে ক্ষমা করতে পারিনি। মানুষের কথাকে তোর কান্নার চোখ বড় করে দেখেছি। আমাকে ক্ষমা কর মা। মায়া কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে দাঁড়িয়েই রইল, কারণ কিছু ক্ষত শব্দে সয় না। কয়েকদিন পর মায়াকে হাসপাতালে ভর্তি করা হলো। যে মেয়েটাকে সবাই গ্রাম থেকে বের করে দিয়েছিল, সেই মেয়ের পাশে এক পুরো সত্য দাঁড়ালো। ডাক্তার বললেন, মা আর সন্তান দুজনে সুস্থ আছে। মায়া চোখ দিয়ে পানি পড়ে গেল। প্রথমবার তার মনে হলো তার সন্তান এই পৃথিবীতে বোঝা হয়ে আসছে না, সে আসছে নতুন একটা জীবন আলোয় হয়ে। কয়েক মাস পর চন্দনকোনা গ্রামে মানুষে অনেক কিছুই বদলে দেখলো। শামসুল হকের ক্ষমতা কমে গেল। আরিফের বিরুদ্ধে মামলা হলো। যে মানুষ একসময় সবাইকে ভয় দেখাতো, তাকে এখন নিজের কাজে জবাব দিতে হতো। আর মায়া, সে আবার পড়াশোনা শুরু করলো।
নিজের সন্তানের হাত ধরে হাঁটতে শিখতে নতুন করে একদিন গ্রামের স্কুলের সামনে দাঁড়িয়ে সে বলেছিল, একটা মেয়ের সম্মান তার ভুলে নষ্ট হয় না। সমাজের সবচেয়ে বড় ভুল হলো সত্য না জেনে বিচার করা। বছরখানেক পর মায়ার ছেলে জন্মদিনে গ্রামে অনেক মানুষ এসেছিল। সবার সামনে মায়া বাবা কাদের মিয়া তার নাতিকে কোলে নিয়ে কাঁদছিল। তিনি বললেন, এই শিশুকে একদিন এই গ্রামে বলেছিল লজ্জা, আর এই শিশুকে আমাদের শেখানো লজ্জায় শিশুর জন্ম নয়, লজ্জা অন্না দেখা ও চুপ থাকার মধ্যে। মায়া দূরে দাঁড়িয়ে হাসছিল। তার চোখে আর ভয় ছিল না, কারণ সে জানতো যে মেয়েকে একদিন সবাই একা করে দিয়েছিল। সেই একদিন নিজের শক্তিতে পুরো সমাজকে আয়নায় দেখিয়েছে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প এক গ্রামের বিচার সমাপ্ত।